আসসালামু আলাইকুম। কনগ্রাচুলেশনস জানাচ্ছি। এইচএসসি এসএসসি রেজাল্ট প্রত্যাশী তোমরা যারা ছিলে এবং আজকে তোমাদের যাদের রেজাল্ট দিয়েছে তোমাদের সবাইকে অভিনন্দন। শুধু যারা গোল্ডেন এ প্লাস বা শুধু এ প্লাস পেয়েছো তাদেরকে না, যারা আশানুরূপ ফলাফল করেছো তোমাদের সবাইকে অভিনন্দন, এবং যারা আশানুরূপ ফলাফল করনি তাদেরকে নিয়েও আসলে কথা বলতে চাই। তাদেরকেও অভিনন্দন। কী কারণে অভিনন্দন সেটা আমরা জানাবো আজকের লাইভে। তো যারা প্রত্যাশা অনুযায়ী রেজাল্ট করেছো এবং করনি তোমাদের সবাইকে নিয়ে আজকের আমাদের এই লাইভটা। এসএসসি রেজাল্টই তোমার লাইফের পূর্ণাঙ্গ মাপকাঠি না, এসএসসি রেজাল্টই তোমার লাইফের নেক্সট স্টেপের গতি নির্ধারক না, এসএসসি রেজাল্ট তোমার লাইফের পুরো জার্নির একটা অংশ। তো আজকের পুরো লাইভ জুড়ে আমরা এগুলো নিয়ে কথাবার্তা বলবো, পেছনে টপিকগুলো দেখতে পাচ্ছ, এবং আজকের লাইভে আমাদের পুরো এসএসসিতে তোমরা যে সকল ভাইয়াদের ক্লাস পেয়ে এসেছিলে এবং সামনের জার্নিতে যে সকল ভাইয়া তোমাদের জার্নির অংশ হতে যাচ্ছে সবাই আমাদের আজকের এই লাইভে তোমাদের সাথে থাকবেন। তো তোমাদের প্রশ্ন উত্তরও নিব, তোমাদের যে যে সমস্যাগুলো এই মুহূর্তে ফেস করতে পারো সেগুলোও তোমাদের সাথে আমরা ডিসকাস করব। তো আবারও তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। সাথে রয়েছে তোমাদের সব থেকে পরিচিত ভাইয়া, যে ভাইয়াকে তোমরা সবসময় যে কোনো প্রয়োজনে পেয়েছো, এবং আমার মনে হয় যে তোমাদের আজকের এই ফলাফলের পেছনে যে কয়েকজন মানুষের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ অবদান ছিল তার মধ্যে তোমাদের সায়াম ভাই অন্যতম। তো সায়াম ভাই আমাদের সাথে রয়েছে, তো ওয়েলকাম করছি তোমাদের সায়াম ভাইয়াকে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ ভাই আমাকে ওয়েলকাম করার জন্য। তো বেসিক্যালি আজকের যে গাইডলাইন সেশন, এই গাইডলাইন সেশন হয়তো বা অনেকের জীবনকে চেঞ্জ করে দিতে পারে। অনেক রকম ডিসিশন নিতে পারে অলরেডি, যে আসলে আমার রেজাল্ট বিষয়টা ভালো হয় না, আমার জীবনটা হয়তো বা এখানেই থেমে যেতে পারে। বাট আজকের গাইডলাইন সেশনের পরে তোমার জীবনটা তুমি নতুন করে শুরু করার একটা উদ্দীপনা পাবা। তো তোমাদের কাছে অনুরোধ রইল, যারা রেজাল্ট ভালো করেছি ভালো করি নাই সবাই যেন আমরা শেষ পর্যন্ত থাকি। এতে করে হবে কি, তোমার আসলে যারা রেজাল্ট ভালো করছি তাদের পরবর্তী আপকামিং জার্নিটা কীরকম হওয়া উচিত, বা যারা রেজাল্ট খারাপ করছি তাদের কীরকম হওয়া উচিত, আমরা সব কিছু নিয়ে ডিসকাস করব। রেজাল্ট শেষে সুন্দর একটি তুমি সলিউশন পেয়ে যাবে ইনশাল্লাহ। তবে আমরা আসলে টপিকে চলে যেতে পারি আস্তে আস্তে। ওকে, তো তোমরা এই মুহূর্তে কমেন্ট করে জানিয়ে দিতে পারো যারা যারা লাইভে উপস্থিত হয়েছো তোমাদের কার কি রেজাল্ট এসেছে, কত পয়েন্ট এসেছে সেটা জানিয়ে দিতে পারো। এবং আমি চাই এসএসসি 24 ব্যাচ, অর্থাৎ তোমরা যারা আপকামিং নতুন পরিচয় এইচএসসি 2026 ব্যাচ হতে যাচ্ছ, হ্যাঁ, তো যেহেতু নতুন পরিচয়ে পরিচিত হতে যাচ্ছ, এই লাইফটা তোমাদের সবার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমার যে স্কুলের গ্রুপ আছে সেখানে তোমরা শেয়ার করে দিতে পারো, এবং তোমাদের বন্ধুদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ আছে, সেখানে লাইভের লিঙ্কটা একটু শেয়ার করে আসতে পারো। কথা দিচ্ছি এই লাইভটা তোমার নেক্সট 2 বছরের জার্নিটা আরও সুস্পষ্ট করতে, তোমার ডিসিশন নিতে অনেক বেশি হেল্প করবে। তো ঝটপট একটু শেয়ার করে দাও এবং বন্ধুদেরকে মেনশন করে ফেলো। আমাদের আজকে লাইভে আমরা বেশ কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো, তোমরা একটু কমেন্ট করতে থাকো। তোমাদের রেজাল্ট তো জানা হলো না, সবার সাথে যেহেতু সারাদিনে দেখা হয়নি, ফোনে কথা হয়নি, বা সবার টেক্সটও চেক করার সুযোগ হয়নি, তোমাদের রেজাল্টগুলো একটু কমেন্ট বক্সে জানিয়ে ফেলো কে কী রেজাল্ট করলে। আর আমাদের আজকে লাইভের টপিকগুলো দেখতেই পাচ্ছ যে তোমাদের করণীয় কী। বলেছিলাম যে সবাইকে নিয়ে কথা বলবো, যারা এসএসসি পরীক্ষা দিয়েছে সবাইকে নিয়ে কথা বলবো। প্রায় 20 লক্ষ শিক্ষার্থী যে এসএসসি পরীক্ষা দিয়েছে সবাইকে নিয়ে আমাদের আজকের লাইভটা। যারা এ প্লাস পেয়েছো, যারা এ প্লাস পাওনি, যারা গোল্ডেন এ প্লাস পেয়েছো, যারা গোল্ডেন এ প্লাস পাওনি, তাদের সবাইকে নিয়ে আমাদের আজকের যে গাইডলাইন সেশন সেখানে আমরা কথা বলবো। এরপর নিচে দেখো, সামনে যেহেতু এইচএসসির জার্নি, এইচএসসিতে কীভাবে ঘুরে দাঁড়াবো। যেমন তোমরা জানো তোমাদের ডিডিটি ভাইয়াকে, ডিডিটি চাঁদচুরে তোমরা সবাই চিনো, ভাইয়া কিন্তু এসএসসিতে এ প্লাস পাইনি, গোল্ডেন এ প্লাস তো দূরের কথা, এ প্লাসও পাইনি। 4.94 ছিল ভাইয়ার রেজাল্ট। তো যেহেতু পরিচিতদের মধ্য থেকেই একটা এক্সাম্পল টেনে নিয়ে আসলাম। সো বুঝতেই পারছো ভাইয়ার এখনকার অবস্থান, এবং ভাইয়া হয়তো সামনে যদি আমরা চাইবো যে না যাক, হয়তো সে আমেরিকাতে চলে যাইতে পারে, তাই না? তো বুঝতেই পারছো যে তাকে কি লেভেলে আসলে ফাইট ব্যাক দিতে হয়েছে এইচএসসিতে এসে, অ্যাডমিশনে এসে। তারপর অ্যাডমিশন টেস্টে এসএসসি রেজাল্টের প্রভাব কতটুকু। তারপর তোমরা অনেকে বোর্ড চ্যালেঞ্জ করতে চাও, অনেকের রেজাল্ট আশানুরূপ হয়নি, তো বোর্ড চ্যালেঞ্জ কীভাবে করবা। তারপর সামনে যেহেতু কলেজে ভর্তি হতে হবে সবাইকে, কলেজ চয়েস কীভাবে দিব, এবং সেরা কলেজ বলে যেগুলোকে তোমরা আসলে জেনে থাকো, যেগুলোতে ভর্তি পরীক্ষা হয়, এনডিসি, হোলি ক্রস, সেন্ট জোসেফ, হ্যাঁ, এগুলোতে ভর্তি পরীক্ষার জন্য কীভাবে প্রস্তুতি নেবে। তো বুঝতে পারছো সবগুলো বিষয় নিয়ে আজকে আমরা কথাবার্তা বলবো। তো চটপট একটু যুক্ত হয়ে যাও, এবং ধীরে ধীরে তোমাদের বাকি ভাইয়ারাও যুক্ত হয়ে যাবে।
তো সাইম, কি মনে হচ্ছে যে এই বিষয়গুলো আসলে কতটুকু এসএসসি লেভেলের শিক্ষার্থী বা এসএসসি 24 ব্যাচের জন্য গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এই টপিকগুলো? আজকে রেজাল্টের পরে ভাই যতগুলো কোশ্চেন আমরা পেয়েছি সবগুলো কোশ্চেনই বেসিক্যালি এগুলো, যে তোমাদের থেকে বেসিক্যালি কোশ্চেনগুলো পিক করা যায় আসলে ভাই আমি তো খারাপ করছি, বা আমি তো বোর্ড চ্যালেঞ্জ করতে চাই, বা আমার অ্যাডমিশন কীভাবে নিব, কোথায় পরীক্ষা দেব। তো তোমাদের কথাগুলোই আমরা এখানে তুলে নিয়ে এসেছি অ্যান্ড এগুলোই আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব। তো আমার মনে হয় এর থেকে সেরা কোনো গাইডলাইন আজকের দিন হতে পারে না। কজ তোমাদের যারা ভালো করছো তাদের টার্গেট কি হতে পারে, বা যারা খারাপ করছো একটু তুলনামূলক তোমাদের টার্গেট কি হতে পারে, কিভাবে তোমরা সামনে যাত্রাটা শুরু করবা, তো সবারই সুন্দর একটা গাইডলাইন পেয়ে যাবে আশা করতেছি ভাই। আচ্ছা, তো অনেকে রেজাল্ট জানাচ্ছ, গোল্ডেন এ প্লাস জানাচ্ছ, এ প্লাস জানাচ্ছ। আমার মনে হয় যাদের এ প্লাস হয়নি তারা কমেন্ট করছো না। হ্যাঁ, তো তোমাদেরকে নিয়েও আমাদের আজকের এই লাইভটা সাজানো। তো আরেকটা জিনিস জানতে চাই, এসএসসিতে তোমরা যারা আমাদের সাথে ছিলে, আমাদের বিভিন্ন প্রোগ্রামে ছিলে, ফ্রি ক্লাসে ছিলে, তো আমাদের এসএসসি 24-25 একটা একাডেমিক প্রোগ্রাম ছিল, তোমরা সেটার একটা অংশ ছিলে, এবং আরেকটা হচ্ছে এসএসসি 24 পাওয়ার প্লে প্রোগ্রাম। তো প্রায় 5,000-এর অধিক শিক্ষার্থী আমাদের সাথে তোমরা এসএসসিতে কানেক্টেড ছিলে পেইড প্রোগ্রামে। আর ফ্রি প্রোগ্রাম বা ফ্রি ক্লাসগুলোতে তোমরা অনেকেই ক্লাস করেছো। তো একটু জানতে চাই যে আমাদের যে পেইড দুইটা প্রোগ্রাম ছিল, এসএসসি 24 এবং 25 একাডেমিক প্রোগ্রাম এবং পাওয়ার প্লে প্রোগ্রাম, সেই দুটো প্রোগ্রাম তোমাকে কতটুকু হেল্প করেছে, প্রোগ্রামের সার্ভিসটা কতটুকু ভালো ছিল, এবং তোমার আজকের রেজাল্টের পেছনে বন্দি পাশলার কন্ট্রিবিউশন কতটুকু ছিল। হ্যাঁ, মানে তোমার রেজাল্টের পেছনে সবথেকে বড় কন্ট্রিবিউশন তোমার ফ্যামিলির, তোমার শিক্ষকদের। হয়তো সামান্য একটা জার্নির অংশ আমরা হতে পেরেছি যারা আমাদের বিভিন্ন প্রোগ্রামগুলোতে ছিলে। একটু জানতে চাই, কারণ সামনে যেহেতু তোমাদের এইচএসসি জার্নি, সেখানেও আমরা কিভাবে তোমাদেরকে সাপোর্ট দিব সেটাও তোমরা বারবার আসলে জানতে চেয়েছো, যে আমাদের এইচএসসি 26 ব্যাচের প্রোগ্রামগুলো লঞ্চ হয়েছে কিনা। হ্যাঁ, সেটাও আমরা তোমাদেরকে জানাতে চাই। তো তার আগে তোমাদের থেকে এটা জেনে নেওয়া দরকার যে আমরা আমাদের সার্ভিসের জায়গাতে আমরা কতটুকু কমিটেড ছিলাম। হ্যাঁ, আমরা একটু দেখে নেই তোমরা কে কে কমেন্ট করছো, তারপরে আমরা তোমাদের 26 ব্যাচের যে অলরেডি লঞ্চ হওয়া যে প্রোগ্রামগুলো সেগুলো একটু সংক্ষেপে তোমাদেরকে বলে দিব, তারপর আমরা ধীরে ধীরে গাইডলাইনে চলে যাব। হ্যাঁ, ওকে, একটু জানতে চাই, কমেন্ট করা শুরু করো। শুধু রসায়নে 77 পেয়েছি, এ প্লাস যুদ্ধে হেরে গেলাম। না, হেরে যাওয়ার কিছু নাই। হ্যাঁ, এটাকে আসলে তোমরা যদি চিন্তা করো, ধরো তোমরা তো পাহাড়ে উঠেছো, তাই না, উঁচু পাহাড়ে উঠছো। যে উঁচু পাহাড়ে উঠতে গেলে কি করতে হয় দেখো, কখনো উত্থান কখনো পতন, কখনো উত্থান কখনো পতন, তাই না? তো দেখবা তোমরা যদি বান্দরবানে বা সাজেকে কেউ যদি ঘুরতে যাও, তাহলে দেখবা ওইখানকার ব্যাপারগুলো কীরকম থাকে, যে তুমি একটা গাড়িতে যাচ্ছ আবার নামতেছো, যাচ্ছ আবার নামতেছো। যখন আসলে গাড়িটা নামে তখন কিন্তু তোমার পথ পিছায়া যায় না, তাই না? গাড়িটা যখন উঠতেছে তখনও তোমার পথ আগাচ্ছে, গাড়িটা যখন নিচের দিকে ঢালুর দিকে নামতেছে তখনও কিন্তু তোমার পথটা আগাচ্ছে। তার মানে তুমি কিন্তু আসলে ঢালুতে নিচে পড়ে যাচ্ছ না। তো তোমাদের লাইফের এসএসসি এইচএসসি জার্নিটা কাইন্ড অফ এরকম, যে তোমার সামনের পথগুলো শুধু আগাইতেই থাকবা, তোমার পরিশ্রমটা শুধু কন্টিনিউ করে যেতেই হবে। আলটিমেট সাকসেসটা হচ্ছে তোমার অ্যাডমিশনের সময়। হ্যাঁ, তো অ্যাডমিশনেও এসএসসি এইচএসসি রেজাল্ট কতটুকু তোমাকে হেল্প করবে সেটা আমরা বলবো। তো অনেকে কমেন্ট করছো যে পাওয়ার প্লেতে গুড ফিনিশিং প্রোগ্রাম, থ্যাঙ্কস টু বন্দি পাঠশালা। ওকে, আর সারাদিনে আমাদের সবার, তোমার কাব্য ভাইয়া, তোমার শুভ ভাইয়া, তোমার জিলানি ভাইয়া, তোমার সায়েম ভাইয়া, তোমার নিয়াজ ভাইয়া, সৈকত ভাই, সবার যত টেক্সট পেয়েছি আমরা, সবার খুব কমন একটা কথা ছিল যে ভাই আপনাদের পাওয়ার প্লে প্রোগ্রাম এবং একাডেমিক প্রোগ্রাম আমার লাইফের সবথেকে সাপোর্টিভ প্রোগ্রাম ছিল, এবং এটার জন্যই আমি আজকের এত ভালো রেজাল্ট করতে পেরেছি। তো সংক্ষেপে একটা জিনিস তোমাদেরকে বলে দিতে চাই, যে আমাদের এইচএসসি সামনে যেই তোমাদের জন্য যে এইচএসসি যাত্রা সামনে রয়েছে, অর্থাৎ আমাদের এইচএসসিতেও একই রকম এবং আরও গোছানো, আরও ডেডিকেটেড, এবং যেই যে টিচারদের ক্লাস তোমরা বারবার চেয়েও পাওনি, সেই সকল টিচারদের সমন্বয়ে আমরা আমাদের এইচএসসির কোর্সগুলো সাজিয়েছি, দেখতেই পাচ্ছ। একটু সংক্ষেপে আমি বলে দিতে চাচ্ছি, পদার্থবিজ্ঞান প্রথম পত্র, রসায়ন প্রথম পত্র, টাইপভিত্তিক ম্যাথ প্রথম পত্র, জীববিজ্ঞান প্রথম পত্র। ঠিক আছে, তোমাদের আক্ষেপ ছিল নিয়াজ ভাইয়ের ক্লাস আমরা কেন কম পাই এসএসসিতে, তোমাদের আক্ষেপ ছিল শুভ ভাইয়া, কাব্য ভাইয়ের ক্লাস কেন কম পাই এসএসসিতে, তোমাদের সৈকত ভাইয়ের ক্লাস কেন কম পাই, তারপর ইয়াসিন ভাইয়া, নিয়াজ ভাইয়া থেকে শুরু করে হৃদয় ভাইয়া, আবরার ভাইয়ের ক্লাস কেন কম পাই, সব আক্ষেপ পূরণ হচ্ছে এইচএসসি জার্নিতে। দেখতে পাচ্ছ কেমিস্ট্রি টিচার প্যানেল, আমরা তিনজনেই আছি, আমি, সৈকত ভাই এবং তোমাদের ডিডিটি ভাইয়া, তিনজনেই আছি। কেমিস্ট্রি প্রথম পত্র যে পূর্ণাঙ্গ প্রোগ্রাম, সেখানে ম্যাথে যথারীতি তোমাদের কাব্য ভাইয়া এবং শুভ ভাইয়া আছে, তোমাদের মাইটি টিচার প্যানেল। এরপর বায়োলজিতে যে ভাইয়াদের ক্লাস এতদিন চেয়ে এসেছো, কেন এসএসসিতে আসলে ভাইয়াদের ক্লাস বেশি পাই না, সবগুলো ক্লাসই তাদের পাবে, হৃদয় ভাইয়া, আবরার ভাইয়া এবং সাজ্জাদ ভাইয়ার। এবং ফিজিক্সে তোমাদের
বস নিয়াজ ভাই এবং ইয়াসিন ভাই, তোমাদের সব থেকে পছন্দের টিচার প্যানেল, এবং ম্যাক্সিমাম সময় তোমরা এই টিচারদের ক্লাসগুলো কিন্তু করে আসছো, তাই না? তো যেহেতু ক্লাসগুলো করে আসছো তোমরা, তার মানে টিচারদের ক্লাস তোমাদের পরিচিত, এবং যেহেতু তোমাদের পরিচিত, তার মানে এইচএসসি জার্নিটা তোমাদের আরও বেশি স্মুথ হবে। হ্যাঁ, আমাদের সাথে তোমাদের কাব্য ভাইয়া জয়েন করেছে। তো আসলে প্রোগ্রাম নিয়ে আসলে কথা বলতে চাই নাই আমরা, বা কথা বলতে চাই না, কিন্তু এটা তোমরা বারবার জানতে চেয়েছো যে এইচএসসি জার্নিতে বন্দিবাসল আমাদেরকে কীভাবে আসলে সাপোর্ট করবে। তো ওয়েলকাম তোমাদের কাব্য ভাইয়া। আচ্ছা, তো আজকে যাদের সাথে দেখা হচ্ছে তারা কিন্তু, বা যারা ভিডিওটা দেখতেছো তাদের কিন্তু নতুন পরিচয় এইচএসসি 2026 ব্যাচ, অর্থাৎ তোমাদের আজকে থেকে বলা যায় অফিসিয়ালি তোমাদের এইচএসসি যাত্রা শুরু। তো অনেকে ভাবতে পারো যে ভাই আমরা হয়তোবা কলেজে ওঠার পরে আমাদের এইচএসসি জার্নিটা শুরু হয়, কিন্তু বিশ্বাস করো তোমাদের এইচএসসি জার্নিটা আজকে থেকে শুরু হয়েছে। আর এর মধ্যে তোমরা এখন কলেজ সিলেকশন দিবা বা সেরা কলেজে পরীক্ষা দিবা, তো এগুলো আসলে তোমার ওই এইচএসসি যে সময়টা থাকে না, এই সময়ের মধ্যে কিন্তু এই সময়টা এখানে কাউন্ট হয়ে যাচ্ছে। সো মনে রাখবা যে তুমি যদি এখন চিন্তা করো যে আমার জুলাই মাসে 1 তারিখ থেকে কলেজে পরীক্ষা শুরু, আমি তখন থেকে আমার পড়াশোনা শুরু করব, তাহলে অলরেডি তুমি কিন্তু আসলে 2 মাস পিছিয়ে যাবে। তো তুমি যদি নিজেকে এগিয়ে রাখতে চাও বা পুরো এইচএসসি যে 2 বছর সময় থাকে, তুমি যদি এইটা পুরোপুরি ইউজ করতে চাও, তাহলে তোমাকে এখন থেকে স্টাডি শুরু করতে হবে। বেশি না, অল্প অল্প করে পড়তে থাকো, তুমি দেখবা যে তোমার অবশ্যই ভালো লাগে কাজ করবে। এবং ওই যে কলেজে গিয়ে তোমার নতুন করে শুরু করা কিছু থাকবে না, তুমি দেখবা যে স্যাররা তোমাকে যেটা পড়াচ্ছে তোমার এটা আগে থেকে পড়া আসছে। এটা কেমন হয়, মনে করো যে তুমি কলেজে গেছো, স্যাররা পড়াচ্ছে একটা চ্যাপ্টার, তুমি এটা আগে পড়ে আসছো, তো ব্যাপারটা কি সহজ লাগবে না? আর এইচএসসিটা কিন্তু আসলে এসএসসির মতো এতটা সহজ না যে আমি একদিনে একটা চ্যাপ্টার কভার করে ফেলতেছি। এইচএসসিতে কিন্তু এটা হয় না, এটা হবেও না কখনো। হ্যাঁ, তোমরা শুধুমাত্র হয়তো একটা চ্যাপ্টার করে রাখছো ম্যাট্রিক্স ইন ন্যাপ, ওটা কিন্তু শেষ না। সরলরেখা করে রাখছে, এটা কিন্তু শেষ না। কঠিন কঠিন চ্যাপ্টারগুলো কিন্তু এখনও বাকি আছে, সহজ থেকে কঠিন শুরু হয়ে থাকে। তো 1-2টা চ্যাপ্টার শেষ করা মানে এই না যে আসলে পুরো এইচএসসি সবগুলো চ্যাপ্টার অনেক বেশি কঠিন বা অনেক বেশি সহজ। তুমি যদি ঠিক মতন বুঝতে পারো তাহলে সবগুলো চ্যাপ্টারে তোমার কাছে সহজ লাগবে, আর যদি ঠিক মতো বুঝতে না পারো তাহলে কিন্তু কঠিন লাগবে। আর শেষ মুহূর্তে গিয়ে তুমি যদি বলো যে আমি শেষ মুহূর্তে গিয়ে বুঝে বুঝে পড়বো, তাহলে আর সেটা পড়া হয় না, তখন তোমার কাছে সহজ জিনিসও কঠিন লাগে। এই জন্য আমি চাবো যে তোমরা এখন থেকে তোমাদের স্টাডিটা শুরু করো। যেমন আমরা এইচএসসি 2026 ব্যাচের জার্নি শুরু করব হচ্ছে 25 তারিখ থেকে। 25 তারিখ থেকে আমাদের শুরু হবে, 25-26 আমাদের এভাবে চলতে থাকবে। সো আমরা মনে করি যে যেহেতু তোমাদের নতুন পরিচয় হয়েছে, প্লাস আমরা তোমাদের জন্য আবার ফ্রি লাইভ ক্লাস শুরু করেছি, তোমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপের মধ্যে, তো তোমরা তোমাদের আগের সব কিছু ভুলে গিয়ে এখন নতুন করে তোমরা তোমাদের পড়াশোনাটা শুরু করো। যেহেতু বন্দিবাসলা টিম তোমাদের সাথে এসএসসি পরীক্ষার আগেও ছিল, এসএসসি পরীক্ষার সময়ও ছিল, ইনশাল্লাহ এইচএসসি পুরো জার্নিতে আমরা পুরো টিম তোমাদের সাথে থাকবো। এবং মজার ব্যাপার হচ্ছে যে এসএসসিতে হয়তো আমরা একটু ক্লাস কম নিয়েছি, কিন্তু বিশ্বাস করে এইচএসসিতে আমাদেরকে আসলে পুরো কোর্স নিতে হয়। হ্যাঁ, সো ইনশাল্লাহ তোমাদের সাথে অনেক অনেক বেশি ক্লাসে দেখা হবে। তো আমরা মনে হয় এই যে যাচাইমূলক ফ্রি ক্লাস, তাই না? তো অলরেডি কিন্তু আমি সরলরেখার ক্লাস 2টা নিয়েছি, তোমাদের হৃদয় ভাইয়া নিয়েছে, তোমাদের আবরার ভাইয়া নিয়েছে, তারপরে আত্মমনে কেউ নেয় না। হ্যাঁ, আমি নিয়েছি। তুমি নিয়েছো, তো অনেকজন নিচ্ছে। তো এরপরে আমাদের মেবি সৈকত ভাই, তো সৈকত ভাই আছে এবং নিয়াজ ভাই আছে। তো এই উইকটা আমার মনে হচ্ছে একটু ধামাকা উইক হতে যাচ্ছে, সোম মঙ্গল বুধ বৃহস্পতি। তো এই ক্লাসগুলো অবশ্যই করতে হবে, কেননা তুমি যদি কাউকে জিজ্ঞেস করো যে আসলে এইচএসসিতে আমরা যদি ফিজিক্স বা কেমিস্ট্রি যদি চিন্তা করো, তাহলে কিন্তু দেখা যাবে যে এই ভাইয়াদের নাম সবসময়ের জন্য সবাই তোমাকে রিকমেন্ডেশন করবে। তো তাদের ক্লাস তুমি আসলে ফ্রিতে পাচ্ছ, তো এটা তুমি অবশ্যই কিন্তু এই ক্লাসগুলোতে অ্যাটেন্ড করবে। ওকে, এবং এই ক্লাসগুলো করার মাধ্যমে তুমি কিন্তু তোমাদের এইচএসসি যে জার্নি, অর্থাৎ তোমাদের কাব্য ভাই যেটা বললো যে কলেজে যখন তুমি ক্লাস শুরু করছো, তখন দেখবা তোমার অলরেডি 1-2টা চ্যাপ্টার কভার হয়ে গেছে, এবং তখন তুমি দেখবা তোমার আশেপাশে যতজন ফ্রেন্ড আছে, তুমি দেখবা তুমি নিজেকে আলাদা করতে পারতেছো তাদের থেকে, কারণ তুমি এই ক্লাসগুলো এখন থেকে তো করা শুরু করছো। এবং এই ক্লাসগুলো কিন্তু শুধু এই 4টা ক্লাসই না, এই পুরো মাসব্যাপী, অর্থাৎ আমাদের মে মাসব্যাপী এই ফ্রি ক্লাসগুলো কিন্তু কন্টিনিউ হতে থাকবে। সো যেহেতু কন্টিনিউ হতে থাকবে, তার মানে এই জার্নির একটা অংশ যেহেতু তুমি হচ্ছ, তার মানে তুমি অন্য যে কোনো বন্ধুর থেকে কয়েক স্টেপ কিন্তু আগায় থাকবা। এবং এই উদ্যোগ এইচএসসি 26 ব্যাচের জন্যই কিন্তু বন্দিবাসলা নিয়ে একদম আসছে 30 তারিখ পর্যন্ত। 30 তারিখ পর্যন্ত। তো আমরা তোমাদের পরিচিত আরো 2টা ভাইকে দেখে নিব। আমরা বায়োলজি ডিপার্টমেন্ট থেকে হচ্ছে সাজ্জাদ, হৃদয় এবং শুভ। আচ্ছা, আমাদের সাথে যুক্ত হচ্ছে তোমাদের হৃদয় ভাইয়া এবং সাজ্জাদ ভাইয়া। ডাক্তার হৃদয় এবং ডক্টর আবরার। আর আমি কি নার্স। ওকে ওকে,
তোমাদের আজকে আমি গ্রুপ জুড়ে, আমি যদিও সকালবেলা থেকে বা বিকাল পর্যন্ত আমার ডিউটি ছিল, বাট আমি গ্যাপে যখন একটু একটু করে ফেসবুকে ঢুকছিলাম, আমি দেখতেছিলাম যে হচ্ছে তোমরা গ্রুপে পোস্ট করতেছিলা তোমাদের রেজাল্ট নিয়ে, তোমাদের হচ্ছে যে ইমোশনসরা, যে গোল্ডেন, তারপরে জিপিএ 5, বিভিন্ন যার যেরকম রেজাল্ট হয়েছে সেটা নিয়ে তোমরা সবাই বলতেছিলা। সো অ্যাকচুয়ালি আমি রেজাল্টের জায়গায় যাব না, এবং অবভিয়াসলি প্রথমত সবাইকেই কনগ্রেচুলেশনস যারা যেরকম রেজাল্ট করেছো। হ্যাঁ, কেউ গোল্ডেন পেয়েছো, জিপিএ 5 পেয়েছো, যে যেটা পেয়েছো সবাইকেই অভিনন্দন। কেন বলো তো, কেন আমি সবাইকেই কনগ্রেটস করলাম? আমি আলাদা করে কেন গোল্ডেন জিপিএ 5 ওর পেয়েছো ওদেরকেই খালি কনগ্রেট করলাম না? কারণ একটাই, যে আসলে যারা গোল্ডেন জিপিএ 5 পেয়েছো বা জিপিএ 5 পেয়েছো, ভেরি গুড, ওকে ফাইন, তোমরা পাইছো, তোমরা আগামীতে এইটার ধারাবাহিকতা বজায় রাখবা। বাট যারা আশানুরূপ ফলাফল পাও নাই, মনে রাখবা তোমাদেরকে অভিনন্দন দিচ্ছি কেন জানো? কারণ তোমরা যদি এইখান থেকে নিজেকে মনে করতে পারো যে না আমি সামনে আরো ভালো করব, তুমি যদি এইখান থেকে একটা লেসন নিতে পারো, নিজের মোটিভেশনটাকে আরো বাড়াইতে পারো, দেন তুমি সামনে ভালো করবা। এই কারণে তোমাদেরকে আগাম একটা অভিনন্দন দিয়ে রাখলাম যে ইউ গাইজ উইল বি দ্য বেস্ট ইন নিয়ার ফিউচার। আচ্ছা, এবার আসি আমাদের আসলে এইচএসসির জার্নিতে, বা আমরা বায়োলজির এখানে প্যানেল আছি, আমরা তোমাদেরকে বলবো যে বায়োলজির জার্নিটা কেমন, এগুলো নিয়ে আমরা কথা বলবো, এবং হচ্ছে গিয়ে তোমাদের আসলে কি করা উচিত। তো আমি প্রথমে বলতে চাই যে আচ্ছা, এই যে যারা জিপিএ 5 গোল্ডেন পেয়েছেন, দে আর রিয়েলি গুড, ওরা ভালো পড়াশোনা করছে। এখন এইখান থেকে যারা আশানুরূপ ফল পায় নাই, ধর যার জিপিএ 5 পাওয়ার কথা ছিল গোল্ডেন পায় নাই, যার হচ্ছে মনে হচ্ছিল যে আমি জিপিএ 5 পাবো, সে হয়তো কোনো কারণে জিপিএ 5টাই মিস করে ফেলছে। এখন এইখানেই কি তার মানে স্টপ, মানে সে কি এইখানেই থেমে যাবে যে আমার তো হবে না, তার মানে আমার সামনেও হবে না? এটা কিন্তু অনেকের থাকে যে আমার এইটা হয় নাই মানে আমি সামনেও পারবো না। সো ওদের জন্য অ্যাকচুয়ালি এইচএসসি এখন কতটুকু ইজিয়ার না কতটুকু টাফার, এই ব্যাপারটা কিরকম হবে? আসলে এসএসসি রেজাল্টের সাথে এইচএসসি রেজাল্টের একটা বিশাল পার্থক্য হয়, এবং আমাদের নিজের দেখাই, আমাদের এক ব্যাচমেট আছে এরকম, যে হচ্ছে এসএসসি পরীক্ষাতে জিপিএতে হচ্ছে খুব ঝামেলা লাগাইছে, 3টাতে সে এ প্লাস মিস করছিল, 3টাতে, এবং গোল্ডেন এ প্লাস তো দূরের কথা, সে অ্যাকচুয়ালি 3টাতে এ প্লাস মিস করার অবস্থা খুবই খারাপ। ওই অবস্থা থেকে সে এইচএসসিতে ওভারকাম করছে। ওই অবস্থা থেকে সে এইচএসসিতে দেখা গেছে সে এত ভালো রেজাল্ট করলো, এত ভালোভাবে পড়লো যে এইচএসসিতে সে ভালো করলোই, এইচএসসির পাশাপাশি সে 3 জায়গায় ট্রিপলেট, ঢাকা মেডিকেলে চান্স পাইছে, বুয়েটে চান্স পাইছে, ঢাকা ভার্সিটিতে চান্স পাইছে। সো এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে তুমি এইচএসসির এই পিরিয়ডটা তুমি কীভাবে কাটাচ্ছ, তোমার নেক্সট ফিউচার কি হবে, এই টোটালটা ডিপেন্ড করছে নেক্সট 2 ইয়ার তুমি কি করবা তার উপরে। তুমি এতদিন যা করছো এটা তুমি রেজাল্ট পেয়ে গিয়েছো, শেষ, এটার উপর আর কিছু করার নাই, সুযোগও নাই, করার দরকারও নাই। বাট এইটা থেকে তুমি ইন দ্য ফিউচার কি করবা, এইটা থেকে তুমি কীভাবে তুমি কাভার করে উঠবা, সেটার সুযোগ পুরোটাই তোমাদের সামনে 2 বছর ধরে পড়ে আছে, অ্যান্ড চাইলেই পসিবল। অনেকেই আছে যারা এভাবেই কামব্যাক করছে, তোমাদের দ্বারা পসিবল। এবং এইচএসসির যে জিপিএ 5 এটা হচ্ছে আমাদের খুব বেশি ওয়েলকামড। এসএসসি জিপিএ 5কে আমরা ওয়েলকাম করি, বাট এইচএসসি জিপিএ 5 খুব বেশি ওয়েলকাম থাকে, কারণ এসএসসি যেরকম একবার অনেক মানুষ এ প্লাস পায়, এইচএসসিতে গিয়ে আবার ওইটা হয় না, অনেক মানুষ আবার ফল করে যায়। অ্যান্ড তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট থাকে হচ্ছে এর পরবর্তী এডমিশন লাইফ। সো যারা যেটাই পাইছো তুমি এটা কোনো সমস্যা নাই, কিন্তু তুমি যদি এই 2 বছর ভালোভাবে কাটাও, এই 2 বছর তুমি যদি খুব মানে একবার বেস্ট পরিশ্রম করো, তুমি ইনশাল্লাহ এইচএসসিতে ভালো করবা, অ্যান্ড আলটিমেটলি এডমিশনও ভালো করবা, যেটা অ্যাকচুয়ালি আমাদের সবার ড্রিম, আমাদের সবার লক্ষ্য। এক্স্যাক্টলি। তো এখন কথা হচ্ছে যে তুমি ভালো করবা, হামিম বললো যে অ্যাকচুয়ালি তোমার সেই স্কোপ আছে এখনো, যে না তুমি লাইফের এইটাইতেই এইটুকু, এটা জাস্ট এটা তুমি বলতে পারো ইটস জাস্ট আ বিগিনিং। হ্যাঁ, তোমার জাস্ট একটু ছোট্ট একটা শুরু, এখন আরো অনেক বড় বড় ইভেন্ট তোমার লাইফে অনেক বড় বাকি। হ্যাঁ, আমাদের সামনে সব মানে স্টেজে যখন আসবা তখন দেখবা আরো অনেক কিছু করার বাকি। সো লাইফে এখন অনেকটা সময় পার হয়ে আছে, তো এত দূর আমি যাব না, জাস্ট তোমার সামনের যে নিকট ভবিষ্যৎটা আছে সেটা হচ্ছে যে আমার এইচএসসি। সো এইচএসসিতে উঠে তুমি কিভাবে পড়বা, কতটুকু পড়া উচিত, তুমি যেই রকম পরিশ্রমেরই স্টুডেন্ট হও না কেন, তুমি অধিক পরিশ্রমী, তুমি অলস প্রকৃতির, তুমি যেমনই হও না কেন, তোমার পড়ার স্ট্র্যাটেজি কেমন হবে, স্পেশালি আরও যদি বলি বায়োলজি কেমন হবে, সেটা আমি সাজ্জাদকে বলবো যে সাজ্জাদ ওদের বায়োলজির পড়ার ইনফ্যাক্ট ওভারঅল পড়ার প্যাটার্ন কেমন হওয়া উচিত, আচ্ছা, যদি এইচএসসি তে অনেক ভালো করতে চায়। ধন্যবাদ হৃদয় এবং আবরারকে। আমি একটা জিনিস একটু বলতে চাই যে হৃদয় আবরার কিন্তু কিছুক্ষণ আগে একটা বিষয় নিয়ে বলেছে যে যাদের একটু রেজাল্ট খারাপ হয়েছে তারা এখানে স্টপ না, সামনে আমাদের আরও অদূর ভবিষ্যতে কিন্তু আরও অনেক ভালো কিছু করা যেতে পারে। আমি
আরেকটা স্টুডেন্ট গ্রুপকে ফোকাস করতে চাই, এটা হৃদয় আবরার আমার সাথে একমত হবে। আমরাও যখন এইচএসসিতে উঠেছিলাম, উঠার পরে দেখেছি যে অনেকেই যারা আছে খুব ভালো রেজাল্ট করেছো, ভেরি গুড, কনগ্রাচুলেশন। কিন্তু কিভাবে যেন এই ভালো রেজাল্টের কারণে আমাদের ওই স্টুডেন্টগুলোর মধ্যে ওভার কনফিডেন্স চলে আসে। এবং আমরা এরকমও দেখেছি যে এইচএসসিতে এসে ওই ভালো ভালো স্টুডেন্টের কাছে যে এক্সপেকটেশনটা থাকার কথা বা ছিল আমাদের কাছে, সেই এক্সপেকটেশন পুরোপুরি ফল করে। এই ফল করার অন্যতম প্রধান কারণ হচ্ছে ওভার কনফিডেন্স। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, এই যে বিগত বছর আমরা অনলাইনে পড়াচ্ছি, আমরা একাডেমিক পড়াই এবং অ্যাডমিশনও পড়াই। তো আমাদের একাডেমিক এবং অ্যাডমিশনের যাত্রায় যারা সফলতা পেয়েছে, তাদের সাথে যখন আমরা পার্সোনালি কথা বলি, তখন কিন্তু তারা প্রত্যেকেই একটা জিনিস মেনশন করে। সেটা কি? যে ভাইয়া, আমার যখন এসএসসিটা শেষ হয় কিংবা আমার কলেজ শুরুর আগের মুহূর্তে আমরা কিন্তু পড়াশোনাটা শুরু করে দিয়েছিলাম। এই যেমন কিছুদিন আগে যে সেকেন্ড হয়েছিল মেডিকেল ভর্তি পরীক্ষায়, সেই কিন্তু বলেছিল যে ভাই আমাদের এসএসসি টাইমটা অনেক লং টাইম ছিল, এবং পরবর্তীতে দেখা গেছে যে আমি এসএসসি পরীক্ষার আগের মুহূর্তে যে ফাঁকা টাইম পেয়েছিলাম, তখন থেকে ইন্টারমিডিয়েটে পড়া শুরু করেছি, এবং তার ফলাফলটা তোমরা সবাই দেখছো। তো আমি তোমাদেরকে এটা বলবো যে এই লাইফের পরে যে তোমরা নতুন লাইফে উঠছো, এই তোমাদের যে বইগুলো তোমরা পার করে আসছো, এইচএসসিতে কিন্তু পুরো ডিফারেন্ট প্লেগ্রাউন্ড। এই ডিফারেন্ট প্লেগ্রাউন্ডে খেলতে গেলে কিন্তু তোমাকে পুরোপুরি তোমার কাছে অনেকগুলো, এই যে ক্রিকেট খেলার মতো ইয়র্কার বল আসবে, তোমার বাউন্স বল আসবে, সবগুলো তোমাকে কি করতে হবে? তোমাকে মানে সম্মুখীন করতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, এইচএসসি লাইফে উঠে তোমার টার্গেট আগে কি সেটা তোমাকে একটু ফিক্সড করতে হবে। যদিও আমরা বলি যে অদূর ভবিষ্যতে আমাদের কি হবে সেটা তো পরবর্তীতে দেখা যাবে, কিন্তু যারা মনে করো যে আমরা ভালো করতে চাই, আমরা যদি একটু মেডিকেলের দিকে যেতে চাই, তাহলে কিন্তু বায়োলজিটা অনেক বেশি গুরুত্ব দিতে হবে। সব সাবজেক্টে গুরুত্ব দিতে হবে। ফিজিক্স কেমিস্ট্রি তুমি ছেড়ে দিবা একেবারে, না পড়বো না, আমি বায়োলজি পড়বো তাহলে ডাক্তার হয়ে যাবো, এটা একেবারে সম্পূর্ণ ভুল ধারণা। তুমি বায়োলজির মানে একেবারে মানে কি বলবো, ওই যে থিওফ্রাস্টাস হয়ে যাও, যাই হও না কেন, কিন্তু তুমি যদি বাকি সাবজেক্টগুলো না পারো, তাতেও কিন্তু তোমার অ্যাডমিশন টেস্ট হবে না। তো বায়োলজির ক্ষেত্রে যেটা হয় যে বায়োলজি কিন্তু আমাদের সম্পূর্ণ অনেকটাই বই নির্ভর। তো এই জন্য আমাদের এই বায়োলজির ক্ষেত্রে এবং অন্যান্য যে সাবজেক্টগুলো আছে, এগুলো থেকে আমাদের সবাইকে কি করতে হবে? আগে থেকে প্রিপারেশন নিতে হবে। এটা একটা রেসে কি তুমি কি তখন কি করো? তুমি কি বসে থাকো যে আগে ওরা দৌড়াবে তারপর আমি দৌড়াবো? রেসে তুমি চেষ্টা করো যে সর্বোচ্চ পরিমাণ তুমি আগে সবার ফার্স্টে থাকবা, এবং তুমি যদি সবসময় সেম গতিতে সেম ত্বরণে যদি তুমি সামনের দিকে এগোতে থাকো, তাহলে কিন্তু তুমি ভালো রেজাল্ট করবা। তাহলে এই রেসে যদি তুমি আগে থেকে প্রিপারেশন নাও, তাহলে তুমি কলেজ লাইফে উঠার পরে দেখবা যে যেই ছেলে তোমার প্রথম চ্যাপ্টার করা শুরু করেছে, তুমি অলরেডি প্রথম চ্যাপ্টারে সব কিছু পারো। যেই ছেলে সিটি পরীক্ষার আগে মাথা চুলকাচ্ছে, তুমি টার্মের প্রিপারেশন নিচ্ছ। এই এগিয়ে থাকাটাই তোমাকে সামনের দিকে কিন্তু অনেক বেশি এগিয়ে নিয়ে যাবে। যেই স্টুডেন্ট চিন্তা করবে এইচএসসির পরে 4 মাস আমি মেডিকেল ভর্তি পরীক্ষা প্রস্তুতি নিব, তুমি কি করবা? তুমি টেস্টের পরে মেডিকেল ভর্তি পরীক্ষা বা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা প্রিপারেশন নেবে। এটা কিভাবে হবে? এই একমাত্র আগে থেকে প্রিপারেশন নেওয়ার কারণে। তো আমি মনে করি যে হৃদয় আবরার এটা আমার সাথে একমত হবে। তাই একটা কথাই আমার সাজেশন থাকবে যে যারা ভালো রেজাল্ট করেছো তাদেরকে এগেইন কনগ্রাচুলেশন। তোমাদের সাথে হয়তো আমার এসএসসি পাওয়ার প্লেতে দেখা হয়নি, এখন দেখা হবে। কিন্তু একটা কথাই বলে রাখি, আমরা ওই আবরার ভাইয়া যেমন দেখেছি যে A+ মিস করার পরেও একটা স্টুডেন্ট বা কিভাবে কামব্যাক করে, আমরা এটাও দেখেছি যে একটা স্টুডেন্ট খুব ভালো রেজাল্ট করার পরেও কিন্তু ফল ডাউন করে। ওকে ওকে, ও তোমাদের সাজ্জাদ তোমাদেরকে একটা কথা বলতেছিল। হ্যাঁ, আমি এটা তোমাদেরকে একটা বলে আমি আমাদের নিয়াজ ভাইকে ডেকে নিব। ভাই তোমাদের জন্য যে তোমাদেরকে কিছু কথা বলবে এই ইম্পর্টেন্ট টাইমে, নিয়াজ ভাইয়ের 2টা কথা শোনাটাও অনেক জরুরি। আচ্ছা, তো আমি তোমাদেরকে একটা ব্যাপার বলি, একটা ইনসিডেন্ট জাস্ট বলি। সাজ্জাদ তোমাদেরকে বলতেছিল যে এই স্টেজে আসার পরে 2 রকমের স্টুডেন্টের একটা দেখা মিলতে পারে। সেটা হচ্ছে এক, ওই যে ওভার কনফিডেন্ট, আরেকজন বলতে পারো যে কনফিডেন্সের একদম তলানিতে আছে, হ্যাঁ, যে ও নাই কনফিডেন্স, জিরো কনফিডেন্সের। 2 রকম। তো জিরো কনফিডেন্স কার, যে ধরো ওই যে আশানুরূপ ফল পায় না, GPA 5 হয়তো একটুর জন্য মিস গেছে, এরকম টাইপের ব্যাপার, হ্যাঁ, বা তার আশা করছিল গোল্ডেন পাবে, পায় নাই, মানে এরকম একটা ব্যাপার। আরেকজন হচ্ছে যে মোটামুটি পড়ছিলাম, গোল্ডেন পেয়ে গেছি, বা ভালো পড়ছিলাম, যতটুক না পড়ছিলাম তার থেকে ভালো আমি আরো রেজাল্ট পেয়ে গেছি। সো 2টা ক্যাটাগরি, এই 2টা সিনারিও আমি আমার মানে স্কুল লাইফে, মানে আমার ক্যাডেট কলেজ লাইফে আমি 2টা সিনারিও ফেস করছি। তো 2টা সিনারিওর যে একটা ওভার কনফিডেন্টের জায়গাটা, ওই ওভার কনফিডেন্টের জায়গাটায় আমি নিজে ছিলাম, আমি নিজে পার করে আসছি। এবং যেটা বলতেছিলাম যে জিরো কনফিডেন্স, হায় আমি তো গোল্ডেন A+ পাই নাই, আমি এত পড়াশোনা করে গোল্ডেন পাই নাই, হ্যাঁ, বা ভালো রেজাল্ট করতে পারি না হামরি,
সেই জায়গাটাতেও আমার আরেকটা ফ্রেন্ড ছিল। এবং লাকিলি তুমি দেখো, এবং আসলে এটা লাকিলিও বলা যাবে না, এটা হচ্ছে যে পরিশ্রমের বদৌলতে আমরা দুইজনই ঢাকা মেডিকেলে। এখন ব্যাপারটা কিরকম যে আমার যেই ফ্রেন্ড, মানে আমার ক্যাডেট কলেজের ফ্রেন্ড, ও গোল্ডেন A+ মিস করছে, কিন্তু ও কিন্তু মিস করার মতো ছেলে না। ও খুবই, মানে আমি যদি গোল্ডেন পাই ও পাওয়ার কথা, তো ও কিন্তু হাল ছাড়ে নাই। ও একদম ফার্স্ট ইয়ারের শুরু থেকে ওর মধ্যে একটা, মানে কি বলবো, যে একটা ক্ষোভ ছিল যে আমি পারি নাই, আমি করে দেখাবো। তো ও এইচএসসিতে এত পড়াশোনা করতো, অন্যদিকে আমার ভিতরে মনে হয়েছিল যে আমি তো সেই ওই টাইপের অবস্থা, যে হনু হয়ে গেছি, আমার মতো তো আর কেউ বস নাই, আমি মনে হয় বস, আমি সব পারি, ঠিক আছে। এবং আমি এসএসসিতে অনেক ভালো রেজাল্ট ছিল, আমার বোর্ডে টপ ছিল, কিন্তু ওই যে বললাম, যে বললো যে হনু হয়ে গেছি, আমি তো অনেক বস। এই জন্য আমি পড়াশোনায় ফার্স্ট ইয়ার অনেক কম করছি, অনেক কম, মানে একদম কম বললেই, মানে ওইটা বললে তোমরা এখন অনেকে মনে করতে পারো ভাই এটা কেমনে চাপা মারতেছেন, বাট আসলেই সত্যি এত কম পড়াশোনা করছি। বাট এরপরে আমি কামব্যাক করছি এটা আলহামদুলিল্লাহ, ওইটা ওই ফেজটা আমি পার করছি। বাট দেখো এটা কিন্তু আইডিয়াল না, আমি যেটা করে আসছি ওটা আইডিয়াল ছিল না, এটা সবাই নাও পারতে পারে। সো তোমাদের প্রতি এটাই আমার একটা বলতে পারো উপদেশ, যে তোমরা কেউ যদি এমন হয়ে থাকে আমি গোল্ডেন পাইছি, GPA 5 পাইছি, আলহামদুলিল্লাহ, ভেরি গুড, এটা নিয়ে এমন হবে না যে না আমি হয়ে যাবে আমার সব। আর যারা একটু জিরো কনফিডেন্সে আসো যে না ভাই আমি কি করব, পারতেছি না, ওই যে বললাম আমার ওই ফ্রেন্ড, এবং ওই ফ্রেন্ডও ঢাকা মেডিকেলে আছে, আমিও ঢাকা মেডিকেলে আছি। সো এইগুলো কোনো ইস্যু না, কোনো কিছুই না, তুমি জাস্ট তোমার নেক্সট টাইমটা, নেক্সট 1.5 বছর কি 2 বছর কাজে লাগাইতে হবে, অ্যান্ড ইউ উইল ফাইন্ড ইউর সেলফ ইন দ্য মোস্ট প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশন অফ বাংলাদেশ, ইনশাল্লাহ। ওকে, তো আমরা আর কিছু আমাদের বলার আছে, আমাদের actually অনেকগুলো টপিক তোমাদের জন্য রেডি আছে। তো সেই টপিকগুলো আমরা ধরে ধরে আমাদের গুরু বস আমাদের নিয়াজ ভাইকে ডেকে নিচ্ছি। ভাই তোমাদেরকে কিছু ব্যাপারগুলোতে যে আলোকপাত করবে, যে জায়গাগুলোতে হচ্ছে গিয়ে তোমাদের আসলে জানাটা অনেক জরুরি। মজার বিষয় হচ্ছে যে আমরা তো নিয়াজ ভাইয়ের অনেক জুনিয়র, এবং আমরাও যখন অনেক বেশি ডিপ্রেশনে থাকি বিভিন্ন বিষয় নিয়ে, যে ভাইয়া আমরা এই সমস্যার সম্মুখীন হয়েছি, যদি এটা ভাইয়াকে আমরা যখন বলি, বিলিভ মি অর নট, যে ভাইয়া এত সুন্দর সলিউশন আমাদেরকে দেন, যে এটা মানে আমরা শুনি মুগ্ধ হয়ে যাই। বা নিয়াজ ভাই যখনই কথা বলে আমরা ওইখান থেকে থাকি, এবং ওখান থেকে কিছু জিনিস হলো শেখার চেষ্টা করি। কারণ ভাইয়া আমাদের অনেক সিনিয়র, আমি আশা করি যে আজকে ভাইয়া তোমাদের অনেক ভালো একটা গাইডলাইন দিবে। থ্যাংক ইউ সাজ্জাদ, ফাইন। সো হোপফুলি সবাই নিশ্চয়ই ভালো আছো। তো তোমরা বড় হয়ে গেছো, তোমাদের রেজাল্ট দিয়ে দিচ্ছে। ম্যাট্রিক পরীক্ষা, যেটার আগে বলা হইতো এসএসসি পরীক্ষা, সেটার রেজাল্ট তোমরা আজকে পেয়ে গেছো। সো আশা করছি সবার রেজাল্ট আশানুরূপ হয়েছে। তো কিছু সংখ্যক স্টুডেন্ট এরকম থাকবা যে হয়তো বা তোমার আশানুরূপ রেজাল্টটা হয়নি। সো তাদেরকে বলবো যে এখান থেকে তেমন সিরিয়াস হওয়ার কিছু হয় নাই, তাই না? তো যারা ভালো করেছো তাদেরকে অশেষ অশেষ অভিনন্দন। তোমাদের সামনের আগত দিনগুলো আরও সুন্দর হোক, এরকম ভালো রেজাল্ট আরও করতে পারো, সেই দোয়া সবার জন্য রয়েছে। আর যারা একটুর জন্য আশানুরূপ ফলাফল করতে পারো নি, তাদেরকে বলছি আশাহত হওয়ার আসলেই কিছু হয় নাই, এই জিনিসটা মেন্টালি নিতে পারতে হবে। ওকে, ফাইন। সো এখানে দেখো 5টা পয়েন্ট আছে। এই 5টা পয়েন্টে আলোচনা করার আগে আমার কাছে বেসিকলি যে জিনিসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট মনে হয় সেটা একটু আলোচনা করে নিই, তারপর আমি এই 5টা পয়েন্টে কিছু আলোচনা করে দিচ্ছি। নাম্বার 1 যেটা, এই মুহূর্তে আজকের দিনে অনেক খুশি লাগতেছে, অনেকে মিষ্টি বিতরণ করছে, অনেক হ্যাপি লাগতেছে, অনেকের মনে হইতেছে আমি একদম পুরা কাঁপায় দিছি। সেটা মনে হওয়া আজকের দিন পর্যন্ত ঠিক আছে, কালকের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে নিজেকে একদম সাধারণ মানুষ মনে করা শুরু করতে হবে। প্রথম গেল এইটা। দ্বিতীয়টা, আমরা সবাই এখন একটা ট্রানজিশন পিরিয়ডে আছি, যে এসএসসি থেকে এইচএসসিতে যাব। তো অনেক বেশি এক্সাইটমেন্ট, এরপরে জীবনে অনেকগুলো সিরিয়াস ইভেন্ট আসবে, এগুলো তোমরা জানো। বাট সবার আগে যে জিনিসটা করতে হবে, ইউ নিড টু বি কুল অ্যান্ড কাম। একদম মানসিকভাবে ঠান্ডা হয়ে যাবে, একদম কিচ্ছু হয় নাই, কোথাও কিছু হয় নাই, সব কিছু ওকে আছে। অতি উৎকণ্ঠা, অতি এক্সাইটমেন্টের কারণে অনেক কিছু করব, এই কারণেই আসলে পড়ালেখা হয় না। পড়ালেখা করার জন্য সব থেকে প্রথম ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে মেন্টালি আসলে খুবই অ্যাজ কুল অ্যাজ কিউকাম্বার। ওকে, এরকম থাকা। তো সবাইকে বলবো মানসিকভাবে একদম ঠান্ডা হওয়ার চেষ্টা করো। সেই ক্ষেত্রে নামাজ রোজা করবা, যে রিলিজিয়াসে আসো একটু প্রেয়ার করতে পারো, ঠিক আছে? ফাইন। এরপর এইচএসসিতে যখন আমরা পদার্পণ করব, তখন কোন জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট? দেখো ব্যাপারটা এরকম, নতুন করে কিছু করতে হবে না। তুমি প্রিভিয়াস লাইফে 9-10-এ যা করছো
ওইটাই তোমাকে আসলে আরও একবার করতে হবে 2 বছরের জন্য। কিন্তু প্রবলেম যেটা হয়, আমরা একটু বড় হয়ে গেছি না, আমাদের মানসিকতা দেখবে একটু চেঞ্জ হয়ে গেছে। তুমি যখন 7 থেকে 8-এ উঠছো, 7-এর যে মানুষটা তুমি ছিলা, 8-এ কিন্তু সেই মানুষটা নাই। নিজের কিছু আসলে মানসিকতা চেঞ্জ আসছে, তাই না? তো এরকম তুমি দেখবা ইন্টারমিডিয়েটে উঠে তোমার জীবনে নতুন কিছু জিনিসপত্র অ্যাড হতে শুরু করবে, তাই না? রঙিন হয়ে যাবে তোমার দুনিয়া, অনেক জিনিসপত্র তোমাকে আসলে অ্যাট্রাক্ট করতে শুরু করবে। হ্যাঁ, সো ওই 9-10-এর যে এফোর্টটা তুমি দিছো পড়ালেখায়, ওইটাকেই তোমাকে আরও একবার দিতে হবে হচ্ছে গিয়া 11-12-এ। বাট এখানে মেইন অন্তরা হচ্ছে তুমি কিছুটা চেঞ্জ হয়ে যাওয়ার চান্স আছে, সো ওই জায়গাটাকে ঠিক করতে হবে। এখন এই চেঞ্জ হয়ে যাওয়াটা আটকায় কিভাবে? নাম্বার 1 পয়েন্ট তুমি মনে রাখবা, আমরা প্রত্যেকজন আমাদের কাছের সব থেকে কাছের 5 জন মানুষের এভারেজ গড়। সো তোমার 5 জন বন্ধু এমন থাকতে হবে যারা পড়ালেখাও করবে, যারা মানুষ হিসাবে যেসব কাজবাজ করতে হয় সেগুলোও করবে, ঠিক আছে? এরকম 5 জন ফ্রেন্ড অবশ্যই ওয়াইজলি চুজ করতে হবে, তাই না? এরকম অনেক ফ্রেন্ড পাবা যে তোমাকে অনেক আজে বাজে কাজের জন্য আসলে উদ্বুদ্ধ করবে, তো তাদেরকে কিছুটা ওইভাবে রেস্ট্রিক্ট করতে হবে আর কি। হ্যাঁ, আবার অনেক ফ্রেন্ড আছে সারাদিন শুধু পড়ালেখার কথাই বলবে, তো সারাদিন পড়ালেখার দরকার নেই। তো এভারেজলি যত ঘন্টা পড়ালেখা তোমরা আগে করতা, ওই রকম টাইম ধরে যে ফ্রেন্ডগুলো লাইনে থাকবে তাদের সঙ্গে মেনটেন করতে হবে, এটা প্রথম কাজ। হ্যাঁ, দ্বিতীয় কাজ, পড়ার প্যাটার্নে বহুত চেঞ্জ আসবে। পড়ার প্যাটার্নটা এমন হয়ে যাবে যে তোমার কাছে প্রথমে না বিরক্ত লাগবে, মনে হচ্ছে আমার হচ্ছে না পড়াটা। কজ আমরা যখন 9-10-এ পড়ছি, বোর্ডের একটাই বই, ওই বইটা সবাই পড়ছি। তাহলে ওই বইটা যদি সবাই পড়ে থাকি, তাহলে এটা বুঝতে পারতেছি যে ভূমিকা থেকে একদম উপসংহার পর্যন্ত সব মুখস্থ করে চলে গেছি, তাই না? এবং সবার ভিতরে কনফিডেন্স ছিল যে একই বই, সবাই তো এতটুকুই জানে। বাট এখন যেটা হবে, দেখবা যে বইয়ের একটা চ্যাপ্টারেরই একটা সাবজেক্টেরই 5-6টা বই আছে, সব বইয়ের লেখা একই রকম না, বাট কনসেপ্ট মোটামুটি একই রকম। সো একটা পড়লে মনে হবে বাকি 4টা তো পড়তেছি না, এই টিচারের কাছে বললে মনে হবে ওই টিচার তো এটা পড়াচ্ছেন না, নানা রকম ইস্যু। সো এইটাই নিয়ম, এভাবে করেই ইন্টারমিডিয়েটে পড়তে হয়। এবং সেই ক্ষেত্রে তোমার ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সব থেকে এক্সপিরিয়েন্স টিচারদের কাছে পড়াটাই হবে সব থেকে গুড ডিল, ঠিক আছে? এটা তোমরা ডে বাই ডে বুঝে যাবে। এবং এক্সপিরিয়েন্স কাদের কাছে পড়বো, এই জিনিসটা কেমনি বুঝবা? খুবই সিম্পল, ডিসিশনটা আসলে শুনতে একটু মনে হবে যে সিলেক্টিভ থাকতেছি আমরা, বাট এটা ট্রু। তুমি আসলে যেটা হতে চাও, যেরকম হতে চাও, এখন অনলাইনে অনেক প্রতিষ্ঠান আছে, সেখানে যে টিচাররা আসলে সেই জায়গাগুলো বিলং করে, সেই জায়গা থেকে পড়েছে, তো তুমি তাদের কাছে পড়বা। খুব সিম্পল, তার গাইডলাইন তোমাকে আসলে ডিরেক্টলি হেল্প করবে, ঠিক আছে? ফাইন, সো এতটুকু, এর বেশি আর কিছু না, জিনিসটাকে এক্সাজারেট করার কিছুই হয় না। এবার আসো, দেখো কতগুলা কোশ্চেন এই 5টা পয়েন্টের ভিতরে কিছু জিনিসপত্র তোমাদের মাথায় ঘুরতেছে। হ্যাঁ, নাম্বার 1, এইচএসসিতে ঘুরে দাঁড়ানো। সো এটা কাদের জন্য বুঝতেছো? ঘুরে দাঁড়ানো বলতে বোঝাচ্ছে যে এসএসসিতে অথবা ভালো করো নাই, তাই না? সো এই পয়েন্টটা সবার জন্যই আসলে, তুমি এইচএসসিতে ভালো করো আর না করো, এইচএসসিতে ভালো করো আর না করো, তোমাকে এইচএসসিতে ভালো করতেই হবে। এসএসসি রেজাল্টটা কিন্তু খুব বেশি ডিপেন্ড করে না। সো আমরা ডেফিনেটলি এইচএসসিটাকে ফোকাস করব। এবং দ্য মরাল অফ দ্য স্টোরি, যার যে রেজাল্ট হয়েছে, আসলেই তোমার ভার্সিটি অ্যাডমিশন টেস্ট, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট, যে কোনো অ্যাডমিশন টেস্টের জন্য অত বড় ম্যাট্রিক্স না। ম্যাট্রিক্স হবে এইচএসসিতে ভালো রেজাল্ট করা। তার মানে দ্য গেম ইজ অন, এখন থেকেই আসল পড়ালেখাটা শুরু, সত্য এটাই। 2 নম্বর পয়েন্ট, অ্যাডমিশন টেস্টে এইচএসসি রেজাল্টের প্রভাব খুবই নগণ্য। অ্যাডমিশন টেস্টে এইচএসসি রেজাল্টের প্রভাব খুবই নগণ্য। সায়েন্সের ক্ষেত্রে যদি বলা হয়, সেক্ষেত্রে A+ পাওয়াটা আসলে সাফিসিয়েন্ট। যারা গোল্ডেন পাও নাই, তাদের আসলে এত বেশি ভয়ের কোনো কারণ নাই। মেডিকেলের ক্ষেত্রে তো গোল্ডেন দেখে না, পাশাপাশি ভার্সিটির ক্ষেত্রেও ওইভাবে গোল্ডেন দেখা হয় না। সো A+ পাইলে সাফিসিয়েন্ট। ওকে, ফাইন। এখন এই ক্রাইটেরিয়া মাঝে মধ্যে চেঞ্জ হয়, বা তুমি ধরে নিতে পারো তুমি যদি A+ পেয়ে থাকো, এইচএসসিতে ভালো রেজাল্ট করো, তাহলে বাকি আর প্রবলেম হবে না। ফাইন। 3 নাম্বার, বোর্ড চ্যালেঞ্জ। তো এরকম একটা ব্যাপার আছে, তোমাদের যদি কারো একদম আশানুরূপ ফলাফল না হয়, আমি নিজেও মনে আছে, আমি যখন ক্লাস 8-এ পড়ি, তখন আমাদের সময় স্কলারশিপ এক্সাম ছিল, বৃত্তি পরীক্ষা। তো বৃত্তি পরীক্ষা আমি তোমার 8-এ বৃত্তি পরীক্ষা আশা করতেছিলাম যে বোর্ডের মধ্যে প্রথম 5-এর মধ্যে থাকবো। তো আমি হয়ে গেলাম 8ম না যেন 9ম, এরকম কিছু একটা হয়েছি। তো তখন আমার মনে হলো বোর্ড চ্যালেঞ্জ করবো, ইনকে বাসায় মানুষজন আমি ঘুমাইতে দিতেছি না, সবাই বলতেছি না আমার তো ফার্স্ট ইয়ার কথা, এটা ভুল হয়েছে, ও কেমনে আমার আগে গেল হেন। তো বোর্ড চ্যালেঞ্জ করতে হবে, তো গেছি বোর্ডে যায় চ্যালেঞ্জ করে আসছি। সো বহুত পরে হচ্ছে কি রেজাল্ট আসছে, ওইটা আসলে ম্যাটার করে নাই, ওটা চেঞ্জ হয় নাই। হ্যাঁ, ইটস ওকে। তো যতদিন পরে রেজাল্টটা আসছে, ততদিন পরে আমার আসলে হজম হয়ে গেছে, ওই 8ম হয়েছে ওইটাই চলছে, বুঝছো? তো ওই বোর্ড চ্যালেঞ্জ আসলে চাইলে তুমি করতে পারো, যদি ম্যাসিভ এরকম কিছু হয় যে তোমার একটা এফ আইসা গেছে, হ্যাঁ,
যে তোমার জীবনও আসার কথা না, সেটা ডেফিনেটলি কারেকশন চলে আসবে, ঠিক আছে? আর যদি কারেকশন হওয়ার মতো হয় তাহলে আসবে, করে দেখতে পারো, বাট এইটার উপরে খুব বেশি একটা ভরসা করে থাকার কিছু হয় না। ফাইন। 4 নাম্বার পয়েন্ট, কলেজ চয়েস। কলেজ চয়েস এটা কিন্তু রিয়েলি ইম্পর্টেন্ট। হ্যাঁ, কলেজের ব্যাপারটা যেটা হবে সেটা হচ্ছে ভালো একটা কলেজ, একটা ভালো প্ল্যাটফর্ম। এই কলেজে পড়লে তোমার যে কোনো লক্ষ্য অ্যাচিভ করার ক্ষেত্রে একটু ইজি হবে। আমার ক্ষেত্রে আমি নর্থডাউন কলেজে পড়ছি, নর্থডাউন কলেজ থেকে আমি অনেক কিছু জিনিসপত্র শিখতে পারছি যেগুলা আমার মতো সমসাময়িক আরেকজনের শিখতে একটু স্ট্রাগল করতে হয়েছে, আমি সেটা অনায়াসে পাইছি। এইটা এখন কলেজ যখন তুমি চয়েস করবা তার আগে আরেকটা পয়েন্ট আসে, এরকম বহু স্টুডেন্ট আছে নর্থডাউন কলেজে চান্স পাওয়া পড়তেছে, বাট অসুস্থ হয়ে বাবা মাকে ছাইরা থাকতেছে হোস্টেলে, একদম শেষ অবস্থা। সো শুধু কলেজ চয়েস না, কলেজ চয়েসের আগে প্রায়োরিটি হচ্ছে গিয়া তুমি যেন যেখানে থাকো, যেভাবে লিভিংটা হয় সেটা যেন কমফোর্টেবল হয়। হঠাৎ করে একটা মেসে এসে উঠলা, মেসের মধ্যে দেখবা পানির গ্লাসের মধ্যে সাপ লুকে আছে, এরকম অবস্থা। অনেক অসুস্থ হয়ে জন্ডিস টন্ডিস হয়ে অবস্থা খারাপ হয়ে যায়। সো তুমি কোথায় থাকবা, কোনো একটা হোস্টেলে যদি থাকো তাহলে সেটা ভালো হোস্টেল হইতে হবে, বা আত্মীয় স্বজনের বাসা হইলে কমফোর্টেবল হইতে হবে, বা বাবা মার সঙ্গে থাকতে পারলে সব থেকে বেস্ট। হ্যাঁ, এইটা মাথায় রেখে তারপর যদি এমন হয় তোমার ঢাকাতে এসে থাকা খাওয়া নিয়ে বিশাল বড় প্রবলেম, তাহলে ডেফিনেটলি তুমি নর্থডাউন, এইচসিসি বা সেন্ট জোসেফ এগুলো চুজ করার দরকার নাই, নিজের স্থানীয় জায়গায় ভালো কলেজে ভর্তি হয়ে যাবো, দ্যাটস ইট। আর যদি তোমার মনে হয় ওকে ওই চ্যালেঞ্জটা ঠিক আছে, বাবা মার সঙ্গে থাকতেছো বা ভালো জায়গায় থাকতেছো, সেই ক্ষেত্রে এই 3টে কলেজে অ্যাডমিশন টেস্ট হয়। আমরা জানি এনডিসি, এইচসিসি, হলি ক্রস কলেজ এবং সেন্ট জোসেফ, এই 3টে কলেজে অ্যাডমিশন হয়। তো সবাইকে বলবো যে যেখানে এলিজেবল ফর্মটা ফিল আপ করবা, ফর্মটা ফিল আপ করে অ্যাডমিশন পরীক্ষাটা দিবা, দেওয়ার পরে চান্স যদি পেয়ে যাও তারপরে ডিসিশন নিবা তোমার থাকা খাওয়ার এইগুলোর ব্যবস্থা কি আছে তার উপরে ভিত্তি করে। এবং যদি সেটা ওকে হয় তাহলে ডেফিনেটলি তোমরা এই কলেজগুলোতে ভর্তি হইতে পারো। তাহলে তোমাদের ফার্দার স্টেপ কি, অ্যালগোরিদমটা আমি একটু বলে দিচ্ছি। আজকের দিনটা চিল করো, মোরোবার কালকের দিনটাও তোমরা ওকে থাকো, আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করো, মিষ্টি বিতরণ করার থাকলে করো, বা রিল্যাক্স থাকো। হ্যাঁ, পরশুদিন থেকে যে কাজটা করবা, পরশুদিন থেকে খবর লাগাবা যে কোন দিন কোন জায়গায় কলেজের অ্যাডমিশন আছে, ফর্ম টর্ম তো ফিল আপ মনে হয় করছো না, মানে করার ডেট আছে, ওইগুলো ডেট করে ডেট অনুযায়ী ফর্ম ফিল আপ করবা, করার পরে অ্যাডমিশন পরীক্ষাগুলোর জন্য একটু রেডি হবা। এখন এই জায়গাতে একটা বড় জায়গা আছে, অনেকে আমরা আছি কলেজ অ্যাডমিশনের জন্য কোচিং করার চেষ্টা করি, এটা একদম বোগাস, একদম ডিরেক্টলি আমি বলে দিচ্ছি, এখানে এক্সট্রা কিছু পড়ার কিছু নাই। এই জায়গাতে যেটা থাকতে পারে তোমার ওই 9-10-এর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই 4টা বই একবার চোখ উল্টাইতে পারো, তোমার তো পড়াই আছে, দ্যাটস ইনাফ। ওকে, এরপরে সবগুলো ফর্ম ফিল আপ করবা, করে ওয়েট করবা পরীক্ষা ডেটের জন্য, এতটুকু কাজ, এর আগে কিছু করার নাই। পাশাপাশি দেখবা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে এইচএসসির কারিকুলাম নিয়ে আলোচনা শুরু হয়ে যাবে, যেটা আমাদের এখান থেকেও হবে। সো এইগুলাতে চোখ রাখবা, তোমাদের ধাতস্থ হইতে হেল্প করবে, ঠিক আছে? সবাই রেগুলার ক্লাসটা দেখবা, এক্সট্রা পেশার নেওয়ার কিছু নাই, কলেজের ক্লাস শুরু হওয়ার পরেই মেইন স্ট্রিম ক্লাস শুরু হবে। সো দ্যাটস অল। এতটুকু কাজ যদি আমরা এই সময়টাতে করি সেক্ষেত্রে আমার কাছে মনে হয় সাফিসিয়েন্ট ইনাফ। আর রেজাল্ট যেটাই হয়েছে, দেখো দিন শেষে আমরা বড় হয়ে যাচ্ছি, তাই না? অনেক বড় বড় আঘাত তোমার জীবনে আসবে, সেই আঘাতগুলোরে হজম করেও সামনের দিনের জন্য ওয়েট করতে পারতে হয়। আজকের দিনে যাদের রেজাল্ট খারাপ হয়েছে, এই মুহূর্তে মনে হবে এর থেকে খারাপ কোনো রিজনই হইতে পারে না মন খারাপ করার, এর থেকে ওর্স কোনো সিচুয়েশনই হইতে পারে না। বাট বিশ্বাস করো, আর 1 বছর পরে তুমি হাসবা যে ওই দিনকের ওই ক্রাইসিস কোনো ক্রাইসিস ছিল না, আমার জীবনে আজকে আরো বড় ক্রাইসিস চলে আসছে। হবেই হবে, এটা মাস্ট, প্রত্যেকের জীবনে হয়েছে। সো তোমার জীবনে এরকম হবে, ঠিক আছে? সো এইটাকে যদি তুমি আজকে বিয়ার করে ফেলতে পারো তাহলে বিশ্বাস করো তুমি একজন পরিণত মানুষ হয়ে যাবা, পরবর্তী দিন তোমাদের আরো বেশি সুন্দর হবে। আচ্ছা, তো এই পর্যায়ে তোমাদের শুভ ভাইয়া হচ্ছে গিয়ে কিছু আলোচনা করে দিচ্ছেন। থ্যাংক ইউ এভরিওয়ান, সবাই পুরোটা সময় আমাদের সঙ্গে ছিল এবং এই গাইডলাইন সেশনটার পুরো প্রত্যেকটা পয়েন্ট কাজে লাগাবো। থ্যাংক ইউ শুভ। ওকে, প্রথমত সবাইকে কংগ্রাচুলেশন, তোমাদের আজকে রেজাল্ট দিয়েছে। যারা লাইভ করতেছে, আই হোপ এখানে যারা আছে সবাই, যেটা সর্বনিম্ন রেজাল্ট সেটা হচ্ছে পাস করা। সে পাস করে তোমরা এখন এইচএসসি 26 ব্যাচ নামে নিজেদের নাম লিখিয়েছো। সো অনেক আলোচনা হয়েছে, অনেক কিছু বলেছে ভাইয়ারা। শেষ মুহূর্তে আমি জাস্ট অল্প 2 মিনিট কথা বলবো, 2 মিনিট কথা বলে হচ্ছে আমাদের আজকে এই লাইভটা শেষ করব। সো আমি একটু শুরুতে চলে যেতে যাচ্ছি আমাদের আজকে আলোচনায়, যেখান থেকে আজকে আলোচনাটা শুরু হয়েছে। সো আজকের রেজাল্ট পরবর্তী গাইডলাইন সেশন হয়েছে, যেখানে আমাদের 3 ক্যাটাগরির স্টুডেন্ট আমাদের এই লাইভটা করছো। এক A+ মিস হয়েছে, আরেকটা হচ্ছে A+ পেয়েছো কিন্তু গোল্ডেন পাওনি, আরেকটা হচ্ছে গোল্ডেন A+ পেয়েছো। সো আমি A+ মিস হয়েছে এরকম কিছু স্টুডেন্টের মানে এরকম যারা আছো তাদের সম্পর্কে 2-একটা কথা বলে দেন হচ্ছে আমাদের আজকের এই লাইভ সেশনটা শেষ করে দিব। সো এটা একটা রেজাল্ট, আমরা বড় হচ্ছি, তোমাদের নিয়াজ ভাই যেভাবে বললো আমরা বড় হচ্ছি, প্রবলেমগুলো আসলে
আস্তে আস্তে বড়ই হবে এবং সেগুলো ফেস করতে হবে। তোমার ছোটোকালের একটা প্রবলেমের কথা মনে করো এবং সেই প্রবলেমটার কথা মনে করে এখন তুমি হাসবা যে ওইটা আসলে একটা প্রবলেম ছিল, এরকম হবে না। তোমার 5-এর একটা রেজাল্টের কথা শুনে তোমার কি হাসি আসবে না, আরে 5-এ অমুক একটা পরীক্ষায় আমার রেজাল্ট এরকম হয়েছিল, বা তুমি তোমার পিএসসির রেজাল্টের কথাই ভাবো যে তোমার পিএসসির রেজাল্ট ওইটা হয়েছিল, আর একটু ভালো তুমি এক্সপেক্ট করতেছিলা কিন্তু সেটা হয় নাই কা। সো এখন ভাবো তো তুমি যখন যে দুঃখ ভারাক্রান্ত যে তোমার যে মনটা ছিল এখন কি হাস্যকর লাগতেছে, আর ওইটা তো কোনো ব্যাপারই ছিল না। সো ব্যাপার হচ্ছে এরকমটাই ঘটবে আগামীতে। আমাদের লাইফে আমরা অনেক কিছুই পাই, অনেক কিছুই পাই না, সব কিছুই আল্লাহ কর্তৃক পূর্ব নির্ধারিত। এবং একটা কথা সবসময় মনে রাখবা, এবং এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, আল্লাহ তাআলা তোমার জন্য ওইটাই লিখে রাখছে যেটা তোমার জন্য ভালো। আমরা মাঝে মাঝে বুঝে না বুঝে প্রচণ্ড পরিমাণ চাই, যেরকম A+, গোল্ডেন A+, আমরা প্রচণ্ড পরিমাণে চাই এবং তার বদৌলতে আমরা অনেকে পাই। কিন্তু A+ পাওয়াটা আমার জন্য কতটা ভালো হইলো অথবা A+ পাওয়াটা আমার জন্য কতটা ভালো হইলো না সেটা আল্লাহ তাআলা জানে, এবং ওই রকম মুহূর্তে আল্লাহ তাআলা তোমার জন্য ওই জিনিসটা রাখে না, কারণ তিনি জানে যে তুমি যদি এরকম রেজাল্ট করে, ভালো একটা রেজাল্ট করে ওইরকম একটা পজিশনে গেলে তোমার অবস্থা কিন্তু এখন নর্মালি তোমার এই খারাপ রেজাল্ট নিয়ে তুমি যে জায়গায় যাইতে পারো, যে বেগটা পাইতে পারো সেরকম বেগ তুমি নাও পাইতে পারো। সো সেজন্যই বললাম যে সব কিছুই পূর্ব নির্ধারিত, যেটা আছে সেটা দিয়ে অনেক কিছু করা সম্ভব। সো এইরকম দু একটা অ্যাক্সিডেন্ট আমাদের সবারই হয়, আমার লাইফেও এরকম অ্যাক্সিডেন্ট আছে। সো এগুলো কোনো ব্যাপারই না, সামনে এগিয়ে যেতে হবে। সো রেজাল্ট খারাপ হইলে তুমি অবশ্যই এই বেগটা তোমার কাজে লাগাইতে হবে, এই স্পার্কটা কাজে লাগাইতে হবে যে পরবর্তীতে আমাকে দেখিয়ে দিতে হবে। সো শেষ করব তার আগে তোমাদের সৈকত ভাই আসছেন, ভাই তোমাদেরকে একটু বলবেন, দেন হচ্ছে আমাদের লাইভটা শেষ করে দিব। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? সো তোমাদের যারা আজকে রেজাল্ট ভালো করছো তোমাদের অনেক অনেক শুভকামনা, তোমাদেরকে অনেক অনেক কংগ্রেচুলেশনস। আর যারা হচ্ছে আজকে রেজাল্ট খারাপ করছো, মন খারাপ করো না, ভেঙে পড়ো না। প্রথমত আমি তোমাকে বলি, এসএসসির রেজাল্ট আসলে তোমার ফিউচার লাইফে কোনো ইফেক্টই করে না। এসএসসি লাইফে তুমি আসলে কি রেজাল্ট করছো এটা তুমি ইন্টারমিডিয়েটে ভালো করলে কেউ দেখবেও না কোনোদিন, ঠিক আছে? এবং আমি অসংখ্য অনেক অনেক মানুষকে চিনি যাদের এসএসসি রেজাল্ট খারাপ ছিল কিন্তু ইন্টারমিডিয়েটে ভালো করে কিন্তু ভালো জায়গায় গেছে। এই যদি সবচেয়ে বড় এক্সাম্পল একটা তোমাদেরকে দেই, যে দেখো কেন এসএসসির পড়াশোনা আসলে আমাদের লাইফে অত ইফেক্ট করে না, কেন আসলে ইন্টারমিডিয়েটের জার্নিটাই আমাদের লাইফে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। কারণ এই ইন্টারমিডিয়েট লাইফ থেকেই কিন্তু তোমার মেন টার্নিং পয়েন্ট শুরু হয়। এই পড়াশোনার উপর বেস করেই তুমি অ্যাডমিশন ভর্তি পরীক্ষা দিবা, একটা ভালো জায়গায় চান্স পাবা, একটা ভালো ক্যারিয়ার করবা, রাইট? তাই তো? তাহলে এই অ্যাডমিশন টেস্টের প্রশ্ন কি কখনো এসএসসি থেকে আসে না? কোত্থেকে আসে? এসএসসি থেকে আসে। এই জন্য যাদের রেজাল্ট ভালো করছো এবং যারা রেজাল্ট ভালো করো নাই, দুজনকেই আমি বলছি ভাই তোমরা দুজনেরই নতুন করে শুরু করার বয়স হয়েছে। তুমি এসএসসিতে ভালো রেজাল্ট করছো তার মানে এই না যে তুমি অনেক কিছু উল্টায় ফেলছো, জীবনে অনেক কিছু তোমার হয়ে গেছে, না। তোমরা অবশ্যই খুশি থাকবা, আনন্দ করবা। যারা ভালো রেজাল্ট করছো, গোল্ডেন পাইছো, A+ পাইছো, তারা তোমরা কিছুদিন আনন্দ উল্লাস করবা, মজা করবা। অবভিয়াসলি আমি ওইটা বলি তোমরা কিছুদিন এনজয় করো, বাট দ্য ফ্যাক্ট ইজ এই যে তোমার এই এনজয়মেন্ট তুমি যখন কলেজ লাইফে উঠবা তখন আর থাকবে না। তুমি কলেজে গিয়ে দেখবে একটা গভীর সমুদ্রের মধ্যে হাবুডুবু খাচ্ছ। আমি যখন এসএসসিতে আমার রেজাল্ট অনেক ভালো ছিল, আমি বোর্ডে টপ করছিলাম, মানে টপার ছিলাম, শুরুর দিকে ছিলাম বোর্ডের। তো তারপরে বোর্ডে এত ভালো রেজাল্ট করার পরে আমি যখন কলেজে গেছি, কলেজে বিশ্বাস করবা না, আমি ফার্স্টের দিকে হতাশায় ভুগতে শেষ হয়ে গেছি। আমি কিচ্ছু বুঝতাম না, কলেজে কিচ্ছু পারি না। তো অথচ আমি তো ভালো রেজাল্ট করে আসছি, বাট কলেজ লাইফে গিয়ে আমি কোপ আপ করতে পারতেছিলাম না। তো তোমরা যারা ভালো রেজাল্ট করছো তাদের সাথেও এটা হবে, যারা খারাপ রেজাল্ট করছো তাদের সাথেও এটা হবে। সো এই জন্য বলি যে ভাই একদম শুরু থেকেই স্পার্কটা নিয়ে কাজ করো। ভালো রেজাল্ট করছো কোনো সমস্যা নাই ভাই, নতুন করে শুরু করো। আবার খারাপ রেজাল্ট করছো তাও সমস্যা নাই, নতুন করে শুরু করো। কারণ এইচএসসি হচ্ছে একটা সেম লেভেল গ্রাউন্ডের জায়গা। এখানে ভালো স্টুডেন্ট যে এসএসসিতে ভালো রেজাল্ট করছে সেও যেই জায়গা থেকে শুরু করবে, যে খারাপ করছে সেও সেই জায়গা থেকেই শুরু করবে। বাট ইচ্ছা শক্তি যদি থাকে তাহলে দুইজনই না সমান তাহলে উপরের দিকে উঠতে পারবে। আবার যদি ইচ্ছাশক্তি না থাকে তাহলে দুজনই সমানভাবে নিচের দিকে নেমে যাবা, অর্থাৎ দুজনেরই ক্যারিয়ার শেষ, কোথাও চান্স পাবা না অ্যাডমিশনে গিয়ে, রাইট? সো তোমরা আনন্দ করো, উল্লাস করো। আর যারা খারাপ করতেছো তারা মন খারাপ করিও না, তোমরাও আনন্দ করো। কেন করবা? কারণ এসএসসি রেজাল্ট আসলে জীবন অতটা কাজে লাগে না। এবং একটা সবচেয়ে বড় এক্সাম্পল যেটা দিতে চাইছিলাম, তোমরা অনেকেই তোমাদের ডিডিডি ভাইয়াকে চিনো, কাউসার ইসলাম বাদল ভাইয়া, আমাদের কেমিস্ট্রি টিচার চিনো, তোমাদের সবার খুব পছন্দের টিচার। বাদল ভাইয়াকে কোনোদিন জিজ্ঞেস করে দেখবা যে ভাইয়া আপনার এসএসসির রেজাল্ট কী ছিল?
জাস্ট জিজ্ঞেস করে দেখো তো বাদল ভাইয়ার এসএসসির রেজাল্ট কি ছিল। তোমরা কি জানো তোমাদের বাদল ভাইয়ার এসএসসি রেজাল্ট কিন্তু খারাপ ছিল, এবং কতটা কিরকম খারাপ ছিল বলি, তুমি যে আজকে কষ্টে আসো যে আমার এসএসসি রেজাল্ট খারাপ হয়েছে এই জন্য তুমি কষ্টে আসো, তোমার বাদল ভাইয়ার রেজাল্ট তার তোমার থেকেও খারাপ ছিল। সেই বাদল ভাইয়া এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পাইছে, এবং সেই বাদল ভাইয়া তার কলেজের ফার্স্ট বয় ছিল। সেই বাদল ভাইয়া কলেজে এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পাইছে, এবং সেই বাদল ভাইয়া ঢাকা ইউনিভার্সিটি থেকে তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে, মাস্টার্স কমপ্লিট করছে, রাইট? তাহলে দেখো যে তারও তো তোমার এসএসসিতে রেজাল্ট খারাপ ছিল, তো সে কি ভেঙে পড়ছে? ভেঙে পড়ে নাই। সো বি এ ফাইটার, কামব্যাক করা শিখো, হ্যাঁ, কামব্যাক করতে শিখো, ট্রাস্ট মি, কামব্যাক করতে শিখো, এটা তোমার লাইফে অনেক হেল্প করবে। আমি আর বাদল দুজন আমরা ছোটোবেলাতে আমরা আসলে একসাথেই বড় হয়েছি, হ্যাঁ, আমরা দুজন একসাথেই বড় হয়েছি, খেলছি ফিরছি, একসাথেই চলাফেরা হয়েছে আমাদের। তো আমি লিটারারি কলেজ লাইফে গিয়ে আমি দেখছি যে বাদলের এসএসসি রেজাল্ট ছিল খারাপ, হোয়ারাজ আমার এসএসসিতে রেজাল্ট ছিল অনেক ভালো। বাট আমি যদি বলি কলেজ লাইফের শুরুর দিকে গিয়ে আমার অবস্থা এত নড়বড় হয়ে গেছিল, বরঞ্চ আমি বাদলের থেকে মোটিভেটেড হয়েছি যে আরে ও এত খারাপ রেজাল্ট থেকে ও এত ভালো করছে, আর আমি এত ভালো রেজাল্ট থেকে এত খারাপ করছি। তাহলে দেখো এটা আমাদের লাইফের প্রত্যেকের ক্ষেত্রেই হবে, তোমাদের অনেকের ক্ষেত্রেই হয়তো হবে। সো জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, এটাকে তোমরা পজিটিভলি নাও যে ভাই এইচএসসি লাইফের শুরু থেকেই আসলে পড়াশোনাটা শুরু করা উচিত, এবং যারা ভালো রেজাল্ট করছো, যারা খারাপ রেজাল্ট করছো, সবাই আসলে একই গ্রাউন্ডে আসো, একই প্লেয়িং লেভেলে আসো। এখন এই প্লেয়িং লেভেলটাকে উপরের দিকে নিবা না নিচের দিকে নিবা, এটার ডিসিশনটা তোমার। সো এই ডিসিশনটা কীভাবে মেক করবা সেটা তোমরাই চুজ করো। আমি যদি আমার ছোট ভাই বোন হয়ে থাকো তোমরা, তোমাদেরকে আমার থেকে সবথেকে বড় যেই সাজেশনটা হচ্ছে ভাইয়া এইখান থেকে নতুন স্পার্কে শুরু করো, এইখান থেকে নতুন স্পার্কে শুরু করো, ঠিক আছে? আমি চাই তোমরা প্রত্যেকে একদম গ্রাফটাকে যেন এরকম থাকে। আমি চাই তোমরা প্রত্যেকে যেন তোমাদের কাঙ্ক্ষিত ইউনিভার্সিটিতে স্বপ্নের জায়গায় যেন তোমরা পড়তে পারো। সো অনেক অনেক শুভকামনা তোমাদের জন্য, অনেক শুভকামনা থাকলো। তোমাদের জন্য সবসময় ভাইয়ারা থাকবো, তোমাদের জন্য সবসময় আমাদের সাপোর্ট আছে। যে কোনো ধরনের প্রয়োজনে, তোমাদের পড়াশোনা রিলেটেড হোক, মেন্টাল হেলথ রিলেটেড হোক, যে কোনো প্রয়োজনে যে কোনো সময় বন্দিবাসালা ভাইয়ারা তোমাদের সবসময় পাশে আছে, সবসময় পাশে থাকবে। যদি কখনো খারাপ মনে লাগে বা খারাপ কোনো কিছু হয়, একটা জাস্ট নক দিও আমাদেরকে, আমরা তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব, ঠিক আছে ভাইয়ারা? সো সবাই ভালো থাইকো, হ্যাঁ। ইনশাল্লাহ তোমাদের সাথে ক্লাসরুমে দেখা হবে, ভাইয়া আবার তোমাদের ক্লাস নিব ইনশাল্লাহ, খুব রিসেন্টলি তোমাদের ক্লাসে আসবো, মোস্ট প্রবলি আগামীকালকে থেকেই ক্লাসে আসবো। সো তোমরা আগামীকালকেই তোমাদেরকে ভাইয়া নতুন করে অনেক কিছু শেখাবো ইনশাল্লাহ। একটা দিনও তোমাদের জন্য নষ্ট না হয়, এইখান থেকেই তোমরা নতুন উদ্যমে শুরু করো। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, অনেক ভালোবাসা থাকলো, ঠিক আছে? সবাই আমার জন্য দোয়া করবা, তোমাদের জন্য অনেক দোয়া আছে। আর সবার এইচএসসির জার্নিটা সুখকর হোক, সুন্দর হোক, এবং যেন তোমাদের এইচএসসি লাইফে যেন তোমাদের সফলতা আসে। তো এই আশা ভাইয়া ব্যক্ত করছি, তোমাদের জন্য অনেক শুভকামনা দিয়ে গেলাম, ঠিক আছে? ওকে, জাস্ট আ মিনিট, শেষ করে দিব। ঠিক আছে ভাইয়ারা, তাহলে আমাদের লাইভ ক্লাসকে আমরা এখানেই শেষ করছি ইনশাল্লাহ। আগামীকালকে ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে, আগামীকালকে একটা লাইভ ক্লাস দিব, সেখানে তোমাদের সাথে বেশ কিছু জিনিস নিয়ে আলোচনা করবো, নতুন নতুন বেশ কিছু জিনিস তোমাদেরকে শেখাবো। ওকে ওকে, একটা কোশ্চেনের অ্যান্সার, হ্যাঁ বলো কি কোশ্চেন আপু? ওকে, ঢাকার মধ্যে সবারই আসলে ফার্স্ট টার্গেট রাখবা নরডেম কলেজ, এটা আমি সবসময় বলি। প্রথম টার্গেটটা নরডেম কলেজ রাখবা, যদি কপালে নরডেম কলেজ থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো। আর নরডেম না হইলে অলমোস্ট সব কলেজ সেম একই, রেসিডেন্সিয়াল মডেল বলো, রাজুক বলো, রাইফেলস বলো, ঢাকা কলেজ বলো, অলমোস্ট সবগুলো আসলে একই, পড়াশোনা নিজেরই করতে হয়, ঠিক আছে? নরডেমের ক্ষেত্রে একটা ভাইবের কারণে, একটা এনভায়রনমেন্টের কারণে হয়তো অনেকেই অনেক ভালো জায়গায় মানে সব ভালো স্টুডেন্ট এক কাতারে থাকার কারণে তোমার একটা মোটিভেশন কাজ করে, বা সবাই একই সেম মেন্টালিটির হয় আর কি। তো নরডেম কলেজ ফার্স্ট প্রায়োরিটি রাখবা, আর বাকি কলেজগুলোর ক্ষেত্রে অলমোস্ট বাকি সবই আসলে সেম, তো যে কোনোটাতে পড়লেই হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ঠিক আছে ভাইরা, ভালো থেকো। আর ঢাকায় আসতে হবে এরকম না, তোমাদের এখন যেহেতু অনলাইনের যুগ, সো তোমরা চাইলে তোমাদের এলাকার যে ভালো ভালো কলেজ আছে সেগুলোতেও পড়তে পারো, লাইক বগুড়া আজিজুল হক কলেজ, রাজশাহীর ক্ষেত্রে রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহী, তারপর হচ্ছে সরকারি কলেজ, চিটাগংয়ের ক্ষেত্রে অনেক এরকম ভালো ভালো কলেজ আছে, খুলনাতে আছে, সব জায়গাতেই আছে কম বেশি, ময়মনসিংহে আছে, সৈয়দ নজরুল ইসলাম আছে, আনন্দমোহন আছে, তাই না? সব জায়গাতেই কম বেশি ভালো ভালো স্কুল কলেজ আছে, তো সেখানে তোমরা চাইলে পড়তে পারো। আর ঢাকাতে যদি ভালোগুলোতে হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। ওকে,
ঠিক আছে ভাইরা, তো ইনশাল্লাহ দেখা হবে আগামীকালকে। সবাই ক্লাসে চলে এসো, খুব মজা করে আগামীকালকে ক্লাস করবো আমরা ইনশাল্লাহ। ওকে, তো টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। অনেক দোয়া থাকলো, অনেক শুভকামনা থাকলো, আবারও কংগ্রাচুলেশনস। আর যারা খারাপ করছো মন খারাপ করিও না, নতুনভাবে শুরু করো, ঠিক আছে? আল্লাহ হাফেজ, বাই।